দুজন বন্ধু মেরুল আর ফাদি কাজের জন্য একসঙ্গে এসে ওঠে এক পুরনো নিঃসঙ্গ বাড়িতে। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে যেতেই তারা বুঝতে পারে বাড়িটা একেবারে স্বাভাবিক নয়। এই বাড়ির ভেতরে আছে কিছু অদ্ভুত আচরণ। হঠাৎ করে বদলে যায় মন, এমনকি তারা একে অপরকে মেরে ফেলার কথাও ভাবে। তাদের মনে হয় কেউ তাদের নিয়ন্ত্রণ করছে, কে যেন ছায়ার আড়াল থেকে হুকুম দিচ্ছে। মেরুল আর ফাদি নিজেরাই নিজেদের কাছে অচেনা হয়ে যায়। চারপাশে শুধু ভয়, বিভ্রান্তি আর অন্ধকার। তারা বারবার চেষ্টা করে পালাতে, কিন্তু প্রতিবারই বাড়িটা যেন অদ্ভুত শক্তি দিয়ে তাদের ভেতরে টেনে আনে। এই বাড়ির দেয়ালের মাঝে লুকিয়ে আছে এক ভয়ানক প্রতারণা, যেখানে সত্য আর মিথ্যার ফারাকটাও বোঝা যায় না। তাদের প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি থেকে আদৌ কি তারা বাঁচতে পারবে, নাকি তাদের জীবনই হবে এই বাড়ির পরবর্তী বলি। এই গল্পটা এমন এক দুঃস্বপ্নের যাত্রা, যেখানে চোখ বন্ধ করলেও আপনি দেখতে পারবেন, আর চোখ খুলে আপনি পালাতে পারবেন না। নাইট অফ ডিসেপশন, প্রতারণার গভীরে ডুবে যাওয়া এক বিভীষিকাময় রাত। তো গল্পের শুরুতে অন্ধকার ঘরে রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে পড়ে থাকতে দেখি। মেয়েটাকে কেউ খুব জোরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে, আর মেয়েটা ভয়ে চিৎকার করতে থাকে। তখন একটা লোককে দেখা যায়, যার মুখে এক অদ্ভুত রকমের ছাগলের মাস্ক করা। সে আসলে অর্ধেক মানুষ আর অর্ধেকটা পশু। তো দেখতে দেখতে মাস্ক পরা লোকটা মেয়েটার মাথায় চাকু দিয়ে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর মেরুল নামের একটা ছেলেকে দেখা যায়, সে ঘুম থেকে ভয়ে লাফিয়ে ওঠে। তারপর সে একটা গাড়ি নিয়ে তার বন্ধু ফাদির সঙ্গে কোথাও একটা যাচ্ছে। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল তারা মূলত পুলিশের ক্লিনিং এর কাজ করে, অর্থাৎ যেখানে ক্রাইম স্পট সেখানে গিয়ে সেখানকার রক্ত, লাশ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে নিয়ে আসে। আজও তারা একটা ক্রাইম স্পটে যাচ্ছে। মূলত তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হয় তারা এই কাজগুলো করে উপার্জন করতে বাধ্য হয়েছে। তো তারা গাড়িতে আলোচনা করে আজ তারা যেখানে যাচ্ছে সেখানকার কেস ফাইল তারা অফিসে ভুলে ফেলে এসেছে। যেহেতু তারা অনেকটা পথ চলে এসেছে, তাই ফাদি বলে সমস্যা নেই, আমরা যাব, জায়গাটা ক্লিন করে কোনো এভিডেন্স পেলে নিয়ে আসবো। এখন আর অফিসে গিয়ে রিপোর্ট ফাইল আনার দরকার নেই। এরপর কিছুটা পথ আসতে হঠাৎ করেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, আর তারা দুজন বাইরে বেরিয়ে গাড়ির টায়ার চেঞ্জ করতে শুরু করে। তবে কাজের ফাঁকে তারা দুজন বেশ গল্প করছিল। তখন মেরুল কথায় কথায় বলে তার 2 বছর বয়সী ভাই হারিয়ে গিয়েছে, তাকে আর কখনোই খুঁজে পায়নি। তারা জমজ ছিল, কিন্তু ভাই না বোন ছিল সেটাও তার মনে নেই। এতটুকু মনে আছে তার নাম ছিল লোকমান। তো যাই হোক, তারা যখন তাদের কাজে ব্যস্ত তখন তারা দেখতে পায় দূর থেকে একটা লোক বড় লাল গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। গাড়িতে লোকটার ওয়াইফও ছিল। লোকটা গাড়ি থেকে নেমে এসে ফাদিকে জিজ্ঞেস করে গাড়িতে কি হয়েছে। ফাদি বলে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে। কথা শুনে লোকটা বলে আসলে এখানকার বাচ্চারা দুষ্টুমি করে রাস্তায় পেরেক ফেলে রাখে, যার কারণে রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এরপর লোকটা ফাদিদের সঙ্গে আরো কিছু কথা বলে এখান থেকে চলে যায়। এরপর ফাদি আর মেরুল তারা যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসে। এই বাড়িটা শহর থেকে অনেকটা দূরে ছিল। মেরুল গাড়ি থেকে নামতে নামতে বলে আমার মনে হয় আমি এখানে এর আগেও এসেছি। এমন সময় সে দূরে একটা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। পরবর্তীতে আবারও সে পিছনে ফিরলে মেয়েটাকে আর কোথাও দেখতে পায় না। এরপর তারা দুজন ধীরে ধীরে বাড়িটার ভেতরে যায়। বাড়ির ভেতরে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তাই তারা তাদের কাছে থাকা লাইট জ্বালিয়ে নেয়। বাড়ির নিচের অংশটুকু মেরুল সবকিছু ঘুরে দেখতে থাকে, আর উপরে ফাদি চলে যায়। নিচের দিকে মেরুল বেশ কিছু রক্তের দাগ লেগে থাকতে দেখে। যখন সে সেখানে যেতে চায় তখন একটা আওয়াজ পেলে সে কিচেনের দিকে দৌড়ে যায়। এদিকে উপরের ছাদে একটা ক্রাইম সাইট পেয়ে ফাদি দ্রুত নিচে এসে মেরুলকে জানায়। তখন মেরুল বলে এই বাড়িতে 2টা মার্ডার হয়েছে, একটা উপরে আর একটা নিচে, কারণ তারা দুজন 2 জায়গায় ক্রাইম স্পট খুঁজে পেয়েছে। এরপর তারা দুজনে উপরে গিয়ে উপরের ক্রাইম স্পটে ছবি তুলতে শুরু করে। এরপর ফাদি একটা রুমের সামনে আসলে দেখতে পায় রুমটা বন্ধ, তাই সে ভেতরে কি আছে এটা দেখার জন্য ছোট একটা ফুটো দিয়ে ভেতরে তাকালে সে কিছু একটা দেখতে পেয়ে ছিটকে দূরে চলে আসে, কারণ সে ভেতরে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল। যখন সে সেখান থেকে চলে আসতে যায় তখন রুমের দরজাটা এমনি এমনি খুলে যেতে থাকে। অন্যদিকে মেরুল বেডের নিচে কিছু একটা পড়ে থাকতে দেখে সেটা হাতে তুলে আনলে দেখতে পায় এটা একটা মানুষের আঙ্গুল। তাই সে ভয়ে যখন হাত থেকে আঙ্গুলটাকে ফেলে দেয়, পরবর্তীতে দেখে সেখানে আর কিছুই নেই। এরপর মেরুল দৌড়ে ফাদির কাছে আসে।
আর সেখানে গেলে তারা আরো একটা ক্রাইম সাইট দেখতে পায়। এখন তারা দুজনেই বুঝতে পারে তাদের সঙ্গে করে রিপোর্ট আনাটা খুবই জরুরি ছিল। এই বাড়ির কোনো কিছুই ঠিক নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় খুব দ্রুত ঘরটা পরিষ্কার করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপর সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখা যায়, যাকে মেহরুল বাইরে দাঁড়ানো দেখেছিল। মেয়েটা তার দাদির কাছে এসে বলে ওই বাড়িতে আবারও দুজন লোক এসেছে। এই কথা শুনে মেয়েটার দাদি লাইলা খুব ভয় পেয়ে যায় আর তার নাতনিকে খুব দ্রুতই ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। এদিকে মেহরুল তাদের কাজ ফুলদমে করা শুরু করে। পুরো বাড়িটাকে তারা পরিষ্কার করতে শুরু করে দেয়। তখন মেহরুল একটা আওয়াজ পেয়ে সেই দিকে ছুটে গেলে একটা মেয়ে ভূত দেখতে পায়। অন্যদিকে ইয়াস নামের একটা লোককে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ঠিক তখন তার ফোনে লাইলার ফোন আসে। এরপর ফাদি তার ক্রাইম স্পটটুকু পরিষ্কার করে যখন মেহরুলের কাছে যেতে চায় তখন একটা কার্পেটের সঙ্গে তার পা আটকে যায়। তো কার্পেট থেকে তার পা সরালে সে দেখতে পায় কার্পেটটা অনেক অংশ সরে গিয়েছে। এরপর সে কার্পেটটা উঠালে দেখে সেখানে একটা রিচুয়ালের নকশা করা আছে। এটা দেখে বোঝা যাচ্ছিল এখানে কোনো শয়তানের তন্ত্র মন্ত্র যোগ্য করা হয়। এসব কিছু জানার জন্য ফাদি সেখানে থাকা একটা আলমারি খুললে সে আলমারির ভেতরে অনেক জিনিসপত্র দেখতে পায়, যেগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এগুলো কোনো রিচুয়ালের অংশ। আলমারিতে রাখা ফাদি একটা বক্স দেখতে পায়। সে যখন বক্সটা খোলে তখন একটা নকশা করা প্লেট, 6টা ক্যান্ডেল সহ একটা বইও দেখতে পায়। বইটা শক্ত করে কাগজে মোড়ানো ছিল। কাগজটা খুললে দেখতে পায় বইয়ের উপর মাথার একটা ছবি আঁকা রয়েছে। এটা দেখে ফাদি বইটার ভেতরে কি আছে তা জানার জন্য বেশ কৌতূহলী হয়ে পড়ে। আর সে ধীরে ধীরে বইটা খুলতে শুরু করলে বইয়ের উপরে যে নকশা করা ছিল সেই নকশায় বেঁধে ফাদির হাতের আঙ্গুল কেটে যায়। এরপর আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে বইয়ে পড়লে বইটা অটোমেটিক খুলতে থাকে। তো যাই হোক, ফাদি এই বইটা পড়ার সিদ্ধান্ত নেয়। তবে বইটা দেখে বোঝা যাচ্ছিল এটা ইভেল ডেবের মতো। এই বইটাতে অদ্ভুত অদ্ভুত রকমের চিত্র আর শয়তানের তন্ত্রমন্ত্র ভরা ছিল। এরপর বইয়ের ভেতর বেশ কিছু লেখার ভেতর থেকে ফাদি একটা শব্দ জোরে উচ্চারণ করে। সেটা হলো বালদা। শব্দটা বলার সাথে সাথে চারপাশ থেকে প্রবল জোরে বাতাস শুরু হতে থাকে। এমনকি বাতাসের চাপে দরজাগুলো খুলে যেতে শুরু করে। আর জঙ্গলের ভেতর থেকে বাতাসের ধাক্কায় কিছু একটা অদৃশ্য শক্তি এই ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর এই ঘটনার পর ফাদি অনেক ভয় পেয়ে যায়। সে আর পুরো বইটা দেখার মতো সুযোগ পায় না, কারণ সে বুঝতে পারছিল না তার সঙ্গে এখন কি হচ্ছে। নিজের পরিস্থিতি আঁচ করতে পেরে মেহরুল উপর থেকে নিচে চলে আসে। আর তখন সে দেখতে পায় ফাদি রুম থেকে বাইরে বের হচ্ছে। ফাদি এই বিষয়ে মেহরুলকে কোনো কিছুই বলে না। সে একটা বই পেয়েছে এবং বই থেকে এসব শব্দ পড়ে ফেলেছে। কিন্তু তারা দুজন একসাথে বের হলে দেখতে পায় বাইরে দরজা খোলা। তাই তারা ওই দরজাটাকে বন্ধ করে ভেতরে চলে যায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে। কিন্তু তখন আশ্চর্যজনক ভাবে ফাদি দেখতে পায় সে নিচের যে জায়গাগুলো পরিষ্কার করেছিল সেগুলো হুবহু আগের মতো হয়ে আছে। অর্থাৎ সবকিছুই আবারও এলোমেলো, অগোছালো, অপরিষ্কার হয়ে আছে। বিষয়টা দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মেহরুল সেই রিচুয়ালের সমস্ত জিনিসপত্র সেখানে পড়ে থাকতে দেখে। আর এ থেকে সে অনুমান করে ফাদি এখানে কি করেছে। এরপর তারা দুজনেই ভয় পেয়ে দ্রুত নিচে চলে আসে এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন তারা দরজার কাছে আসে তখন দরজা খোলার জন্য হাতলে হাত দিতেই তাদের হাত পুড়ে যায়। এরপর তারা চেষ্টা করে দরজা বাদ দিয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যেতে, কিন্তু দেখা যায় জানালার গায়েও টাচ করতে তাদের হাত পুড়ে যায়। এখানে এমন কোনো অপশক্তি আছে যে কিনা তাদের এই বাড়ির ভেতরে পুরোপুরি বন্ধ করে রেখেছে। যেহেতু তারা দুজনই এখন এই বিপজ্জনক বাড়ির ভেতরে ফেসে গিয়েছে। আর রিচুয়ালের জিনিসপত্র দেখে মেহরুল ফাদির উপর চিৎকার চেঁচামেচি করে তাকে মারার জন্য এগিয়ে আসে। সেই সাথে জিজ্ঞেস করে, তুমি এমন কাজ কি করে করলে? তুমি এই সমস্ত ভয়ঙ্কর কিছু দেখার পরও কেন বইটা খুললে আর এগুলো করতে গেলে? তখন ফাদি তাকে শান্ত করার জন্য বলে, আমি তেমন কিছুই করিনি, শুধু ওই বই থেকে মাত্র একটা শব্দ উচ্চারণ করেছি। এসব কথা শোনার পর মেহরুল একটু শান্ত হয়ে তারা একটা রুমের ভেতরে গিয়ে খাটের উপরে দুজনে গিয়ে বসে পড়ে আর কি করে এখান থেকে বাইরে বের হবে সেই চিন্তা করে। তখন ফাদি বলে ওঠে, হয়তো যেই বইয়ের শব্দ পড়ে আমরা এই রুমের ভেতরে আটকে পড়ে গিয়েছি, হয়তো ওই বইটা পড়লে আবার আমরা এখান থেকে বের হওয়ার কোনো উপায় পাবো। তবে এই বিষয়টা মেহরুলের মোটেও ঠিক মনে হয় না। সে বলে, তুমি একটা শব্দ পড়েই আমরা পুরো বাড়িটাই আটকে গিয়েছি, আর যদি ওই পুরো বইটা পড়ো তাহলে না জানি আমাদের উপর কি হয়ে যাবে। এদিকে দেখা যায় লাইলা ইশাকের বাড়িতে
দৌড়ে আসে এবং ইশাককে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। সেই সাথে বলে ওই বাড়িতে আবারও সে সবকিছু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার আগে থেকেই জানতো এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়িতে কেউ আসলে ভয়ঙ্কর কিছু হয়, কারণ এর আগেও এই বাড়িতে এমন সবকিছু ঘটেছে। এই বাড়ির আশেপাশে যারা থাকে তারা এসব সম্পর্কে খুব ভালো করেই জানে। তো এসব কথা জানার পর ইশাক দ্রুত রেডি হয়ে নেয় সেই বাড়িতে আসার জন্য। এদিকে ফাদির কথা মতো মেরুল ওই বইটা পুরো পড়ার জন্য রাজি হয়। তারা এই বাড়ি থেকে কিভাবে বের হতে পারে সেটা সম্পর্কে বিভিন্ন কিছু পড়তে শুরু করে। তখন পড়তে পড়তে মেরুল জানতে পারে এই বই থেকে আরো 4টা শব্দ পড়লে তারা এই ভয়ঙ্কর বাড়ি থেকে বের হতে পারবে। তবে এর পিছনে আরো একটা শর্ত আছে, শুধু শব্দটা পড়লেই হবে না, বরং ওই রিচুয়াল করার জন্য যে নকশাটা করা হয়েছে ওখানে বসে একজনকে রিচুয়াল করতে হবে। যেহেতু তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বাড়ি থেকে বের হওয়ার, তাই এক পর্যায়ে তারা এই সমস্ত রিচুয়াল করতে বাধ্য হয়। তো তাদের পরিকল্পনা মতো ওই ছকের ভেতরে ফাদি বসে পড়ে আর মেরুল বই পড়ে তাকে শোনাতে থাকে কি করতে হবে। তো বইতে লেখা থাকে যে নকশা করা প্লেটটা পেয়েছে ওই নকশার ভেতর একজনের রক্ত দিতে হবে, যার কারণে ফাদি তার আঙ্গুল থেকে ওই প্লেটের উপর কিছুটা রক্ত দেয়। এরপর প্লেটটাকে হাত দিয়ে ঘোরাতে হবে। প্লেটটা হাত দিয়ে ঘুরতে ঘুরতে নিচে পড়ে গেলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ফাদি সেই শব্দগুলোকে জোরে জোরে বলতে শুরু করে। আর তখন তাদের ওই রিচুয়াল করা রুমের ভেতর সেই মেয়েটাকে দেখতে পায় যাকে গল্পের শুরুতে মাস্ক পরা লোকটা মেরে ফেলেছিল। সেই সাথে মেরুল লাল কাপড় পরা, ছুরি হাতে রক্তাক্ত চোখে আরেকটা মেয়েকে তার দিকে দ্রুত এগিয়ে আসতে দেখে। তখন ফাদি ওই রিচুয়াল চক্রের ভেতর দ্রুত প্লেটটা ঘুরিয়ে নিচে ফেলে দেয় আর সাথে সাথে ওই লাল কাপড় পরা মেয়েটা কোথাও যেন গায়েব হয়ে যায়। তখন ফাদি আর মেরুল দুজনেই সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরলে তারা দুজন মনে করে এখন হয়তো তারা ফাইনালি এই বাড়ির ভেতর থেকে বের হতে পারবে। কিন্তু তাদের ধারণা ততটাও ঠিক হয়নি, কারণ তারা যখন সিঁড়ি দিয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খুলে তখন তারা দেখতে পায় তাদের সামনে ঘন জঙ্গল পড়ে আছে। তাছাড়া তাদের আশেপাশে আর কোনো কিছুই নেই। এ থেকে বোঝা যাচ্ছিল তারা হয়তো অন্য কোনো দুনিয়ায় টেলিপোর্ট হয়ে চলে এসেছে। তারা এখানে এসে আবারও আটকে গিয়েছে। এসব কিছু দেখে দুজন আবারও অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা দ্রুত আবারও ঘরের ভেতরে গিয়ে দরজাটা দিয়ে দেয়। এরপর তারা একে একে আবারও সেই আগের লাশগুলোকে দেখতে পায়। লাশ দেখে দুজনে ভয় পেয়ে দ্রুত উপরে আরেকটা জায়গায় যেখানে ক্রাইম সাইট ছিল সেখানে পৌঁছায়। সেখানে গিয়ে তারা ফাঁসি দেওয়া একটা লোককে দেখতে পায়। আবারও সেই ফাঁসি দেওয়া লোকটা চোখের পলকে কোথাও যেন গায়েব হয়ে যায়। চোখের সামনে এসব কিছু হতে দেখে দুজনে পুরো দিশেহারা হয়ে পড়ে আর দ্রুত করে নিচে দৌড়ে আসে। তখন ফাদি মেরুলকে বলতে থাকে আমরা হয়তো কোনো একটা স্বপ্ন দেখছি। এই কথা শুনে মেরুল রেগে গিয়ে ফাদিকে জোরে একটা ঘুষি মেরে দেয়। এ থেকে ফাদি বুঝতে পারে তারা কোনো স্বপ্ন দেখছে না, বরং বাস্তবেই তাদের সঙ্গে এসব কিছু ঘটছে। এরপর দুজনেই বসে বসে ভয়ে কান্না করতে থাকে আর কি করবে সেটাই চিন্তা করতে থাকে, কারণ তাদের কাছে এখন আর কোনো কিছুই করার নেই। এমন সময় তারা দুজন হঠাৎ করে আরেকটা অদ্ভুত রকম শব্দ শুনতে পায়। তাই তারা দেখতে যায় এটা কিসের শব্দ। নিচে এসে তারা দেখতে পায় প্রথমে যেখানে তারা দুটো লাশ দেখেছিল সেখানে এখন আর কোনো লাশ নেই। এতে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এইভাবে তারা এক একটা লাশ দেখতে পাচ্ছে। আবারও সেই লাশগুলো এমনিতেই গায়েব হয়ে যাচ্ছে। এসব বিষয়ে আলোচনা করতে করতে তারা দুজন ওই বডিগুলোকে ঘরের বাইরে ঘুরে বেড়াতে দেখে। আর এটা দেখে তারা আবার উঠে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তারা এই রুমের ভেতরে সেই ছাগলের মাস্ক পরা ছুরি হাতে লোকটাকে দেখতে পায়। ওই লোকটা এসে দুজনের উপর এলোপাথারি ছুরি দিয়ে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ভাগ্যচক্রে দুজনেই এই লোকটার হাত থেকে বেঁচে উপরে চলে যায়। তবে দুর্ভাগ্যবশত তারা দুজনে আলাদা হয়ে যায়। ফাদি ওই ফাঁসি দেওয়া লোকটার লাশ দেখে চিৎকার করে কান্না করতে থাকে। মেরুল একটা জায়গায় চুপ করে লুকিয়ে পড়ে। সেই সাথে নিজেকে বাঁচানোর জন্য একটা ভাঙা বোতলের টুকরো কাছে রেখে দেয়। এদিকে ফাদি গিয়ে বাথরুমে লুকিয়ে চোখ মুখ চেপে ধরে কান্না করতে থাকে। তখন তার কাছে ওই মহিলা ভূতটা আসে। ওই ভূতটা দরজায় বারবার তার মাথাটা জোরে জোরে আঘাত করে। কিছুক্ষণ পর ভেতরে এসে ফাদির উপর অ্যাটাক করে দেয়, এমনকি ফাদির গায়ের উপর রক্তবমি করতে শুরু করে। আর এরপর এসে আবারও হঠাৎ করে কোথাও একটা গায়েব হয়ে যায়।
এই ঘটনার পর ফাদি বাথরুম থেকে বাইরে বের হয়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে মেরুল ধীরে ধীরে বাইরে বের হয়ে ফাদি কোথায় আছে সেটা দেখতে থাকে। তখন তার উপর ওই মাস্কওয়ালা লোকটা আবারও অ্যাটাক করে দেয়। অর্থাৎ এখন এই বাড়ির ভেতর 3টা লাশের আত্মা ঘুরে বেড়াচ্ছে। প্রথমটা ওই মাস্ক পরা ব্যক্তি যে কিনা মেয়েটাকে কুপিয়ে খুন করেছিল, দ্বিতীয় ওই ফাঁসি লাগানো লোকটা, আর তৃতীয় একটা মহিলা ভূত। যখনই ওই মাস্ক পরা লোকটা মেরুলকে চাকু দিয়ে অ্যাটাক করে তখন মেরুল সাহস করে তার হাতে থাকা বোতল দিয়ে তার পেটে স্টেপ করে দেয়। এতে আত্মার কোনো ক্ষতি হয় না। এরপর সে দ্রুত দৌড়ে উপরে গিয়ে সেখানে ফাদিকে দেখতে পায়। ফাদিকে ফলো করতে করতে সে আরেকটা রুমের ভেতরে চলে যায়। তখন সে দেখতে পায় ওই রুমে চাদরের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। মেরুল মনে করে ওইটা হয়তো ফাদি দাঁড়িয়ে আছে। যখন সে চাদরটা সরায় তখন দেখে চাদরের নিচে কেউ নেই। এটা দেখে মেরুল আবারও ওখান থেকে দৌড়ে চলে যায়। আর বাইরে তখন সে ফাঁসি দেওয়া লোকটাকে দেখতে পায়। এখন সে পিছনেও কিছু দেখতে পায় না, আর সামনে তার ভূত দাঁড়িয়ে থাকে। এমন সময় পেছন থেকে একজন এসে তার মুখ চেপে আরেকটা রুমে নিয়ে যায়। এটা মূলত ফাদি ছিল। এরপর তারা চুপ করে একটা জায়গায় বসে পড়ে আর চিন্তা করে তারা এখন কিভাবে বাইরে বের হবে। তখন ফাদি বলে, আচ্ছা আমরা যদি ওই বইটা পুড়িয়ে ফেলি তাহলে নিশ্চয়ই এই ভূতগুলো আমাদের পিছু ছেড়ে দিবে, কারণ আমরা ভুল করে রিচুয়াল করেছি, এখন সেটা থেকে আর বের হতে পারছে না। তখন মেরুলের কাছে একটা লাইটার ছিল, তাই তারা সময় নষ্ট না করে দ্রুত ওই বইটাকে জ্বালিয়ে দিতে চায়। কিন্তু যখন লাইটার জ্বালাতে যায় তখন আর লাইটার জ্বলে না, যার কারণে তারা দুজন বইটা হাতে করে নিয়ে কিচেনের দিকে যাচ্ছিল চুলার মধ্যে বইটা পুড়িয়ে দিতে। পেছন থেকে মেরুলের মনে হয় তাকে কেউ ডাকছে। যখন সে পিছনে ফিরে দেখে ওই সেই গলায় ফাঁসি দেওয়া লাশটা। আবার যখন ভয় পেয়ে দুজন পিছনে ফিরে আর কাউকেই দেখতে পায় না। এরপর তারা যখন বইটা নিয়ে নিচে আসে তখন তারা ওই মহিলা ভূতটাকে দেখতে পায়। ভূতটা দুজনকে দেখার সাথে সাথেই তাদের ধরার জন্য এগোতে থাকলে মেরুলরাও ভয় পেয়ে আবারও দৌড়ে উপরে চলে আসে। দৌড়ানোর সময় কিছু একটাতে বেঁধে মেরুল নিচে পড়ে যায়। যখন মেরুল ঘুরে দেখতে পায় সে কিসের সাথে বেঁধে পড়ে গিয়েছে তখন সে দেখে এটা তার বন্ধু ফাদির লাশ। এটা দেখে সে পুরোপুরি চমকে ওঠে। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে থাকে গলায় ফাঁসি দেওয়া মরে যাওয়া লাশের ভূতটা। তাকে দেখেই মেরুল চিৎকার করে ওঠে। মূলত এই ভূতটাই ফাদিকে মেরে ফেলেছে। তখন সে দেখতে পায় তার বন্ধুর লাশটা ভূত হয়ে গিয়েছে, তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তাছাড়া ফাদি শয়তানের মতো জোরে জোরে চিৎকার করে হাসতে শুরু করেছে। সবকিছু দেখে মেরুল কি করবে কোনো কিছুই বুঝে উঠতে না পেরে শুধু ফাদিকে জোরে জোরে নাক মুখে ঘুষি মারতে থাকে। তখন লাশটা চিৎকার করে বলে, আমি ফাদি নই। আর ঘুষি মারার কারণে ভূতের মাথা পেছনের দিকে ঘুরে যায়। আবারও ফাদির ভূত সেই মাথা ঘুরিয়ে সোজা করে নেয়। এরপর সুযোগ বুঝেই মেরুল এক দৌড়ে একটা রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এতে বেশি কোনো লাভ হয় না, কারণ ভূতেরা তো সব জায়গায় যেতে পারে। তো দেখা যায় ওই রুমের ভেতর মেরুলের সামনে আরো একটা ভূত চলে আসে। তখন মেরুল ভূতটাকে একটা ঘুষি মারলে ভূতটা নিচে পড়ে যায়। এ থেকে মেরুল বুঝতে পারে ভূতেরাও মানুষের মতো আঘাতে পড়ে যায়। তাছাড়া এটাও বুঝতে পারে ভূত তাকে যে কোনো মুহূর্তে মানুষের মতো মারতে পারবে। তো যাই হোক, মেরুল ওই লোকটাকে মাথায় জোরে জোরে আঘাত করে তাকে সেখানেই শেষ করে দেয়। অর্থাৎ ওই লোকটার ভূতটাকে শেষ করে দেয়। এরপর মেরুল ধীরে ধীরে রুমের বাইরে বেরিয়ে আসে। সে বাইরে আসতেই দেখতে পায় ফাদির আত্মা তার জন্য অপেক্ষা করছে। ফাদির ভূত যখনই মেরুলের উপর অ্যাটাক করতে যায় তখন আগেই মেরুল ফাদির উপর অ্যাটাক করে দেয়। তখন মেরুল তার হাতে থাকা বইটা নিয়ে নিচে দৌড়ে আসে। আর নিচে আসতেই মহিলা ভূতটা তার উপরে অ্যাটাক করে। কিন্তু মেরুল এত সহজে আর হার মানে না। হয়তো সে এতক্ষণে অনেক সাহসী হয়ে গিয়েছে, অনেক কিছু শিখে গিয়েছে। সে তার হাতে থাকা বই দিয়ে মহিলা ভূতটাকে জোরে জোরে আঘাত করতে থাকে। আর ভূতটাকে মারতে মারতে তার মাথা পুরোপুরি ফাটিয়ে ফেলে। এরপর সে দ্রুত দৌড়ে রান্নাঘরে আসে এবং গ্যাসের চুলা অন করে বইটা পুড়িয়ে দিতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় গ্যাসের চুলায় গ্যাস না থাকার কারণে সে বইটা জ্বালাতে পারে না। আর এটা দেখার পরেই মেরুল অনেক হতাশ হয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ এখন তার সামনে আর কোনো পথ খোলা নেই। তবে মেরুলের দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। ঠিক তখন পেছন থেকে মাস্ক পরা ওই ভূতটা এসে তার গলা চেপে টেনে নিয়ে যায়। মেরুলকে রান্নাঘর থেকে বাইরে এনে ভূতটা তার পিঠে কোপ দিয়ে দেয়। মেরুলকে পুরোপুরি শেষ করার জন্য আবারও শরীরে আঘাত করতে গেলে হঠাৎ করে তার উপর একটা আলো চলে আসে।
আর তখন দেখা যায় এই আলোর রোশনিতে মাস্ক পরা ভূতটা বেশ দুর্বল হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মেরুল আর ফাদি দুজনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মূলত তারা ওই বই পড়ে রিচুয়াল করার জন্য এক অন্য জগতে চলে এসেছে। তো যাই হোক, ইশাক আর লাইলা এসে আলো দেওয়ার কারণে মাস্ক পরা ভূতটা এখান থেকে গায়েব হয়ে যায়। তখন ইশাক মেরুলকে বাস্তব দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসে এবং মেরুলের কাছে জিজ্ঞেস করে, আপনার বন্ধুর সঙ্গে কি হয়েছে আমাকে খুলে বলুন, কারণ তাকেও এই বাস্তব দুনিয়ায় ফিরিয়ে আনতে হবে। এদিকে দেখা যায় ফাদি অন্য জগতে এখনো পর্যন্ত বেঁচে আছে। সে যখন উঠে নিচে আসতে চায় তখন মাস্ক পরা ভূতটা এসে তার উপর আবারও অ্যাটাক করে দেয়। এই ভূত বারবার ফাদিকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ঠিক তখন সেখানে ইশাক আর লাইলা চলে আসে। ইশাক এখানে এসে জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকলে মাস্ক পরা ভূতটা দুর্বল হয়ে সেখান থেকে চলে যায়। এখন ফাদিকে নিয়ে তারা দুজন এখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় মেরুল লাইলাদের ঘরে শুয়ে আছে আর সে ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠেছে। এটাই আমরা গল্পের একদম শুরু দৃশ্যে দেখেছিলাম। এরপর দ্রুত মেরুল উঠে দেখতে পায় অন্য একটা রুমে ফাদিও ঠিক আছে, সেও ঘুমিয়ে আছে। মেরুল বাইরে আসতেই লাইলা তাকে জানায় তারা ওই অভিশপ্ত বইটাকে পোড়ানোর চেষ্টা করেছে কিন্তু পোড়াতে পারেনি। তার একটাই কারণ, ওই বাড়িটা হলো অভিশপ্ত বাড়ি। মূলত ওই অভিশপ্ত বাড়িটা লাইলার ভাইয়ের। লাইলার ভাই মারা যাওয়ার পর ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ ওই বাড়িতে থাকতে শুরু করে। তারা দুজন এই ভয়ঙ্কর শয়তানদের রিচুয়াল করত। তখন মেরুল লাইলাকে জানায় সে লাল কাপড় পরা একটা মেয়েকে দেখেছে। একথা শুনে লাইলা জানায় সেটা আর কেউ নয়, তার ভাইয়ের ছেলের বউ, তার নাম মেসেরা। ওই বাড়িতে যেদিন 3টে খুন হয়েছিল সেদিন মেসেরা লাল কাপড় পরেছিল। সেই সাথে লাইলা এটাও বলে তোমরা যদি সঠিক সময়ে বাস্তব দুনিয়ায় ফিরে না আসতে তাহলে দুজনেই ওই বাড়িতে গায়েব হয়ে যেতে। এরপর লাইলা তাদের ফ্যামিলি অ্যালবাম এনে মেরুলকে দেখাতে থাকে। এই অ্যালবামে দেখতে পাই তারা গাড়ির টায়ার ঠিক করার সময় যাদেরকে দেখেছিল সেই হচ্ছে লাইলার ভাইপো অ্যাডাম আর তার ওয়াইফ মেসেরা। আরো একটা আশ্চর্যজনক কথা হলো 2 বছর আগে অ্যাডাম আর মেসেরা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 2 বছর আগেই তাদের বাড়িতে খুনগুলো হয়েছিল, কিন্তু খুনের বদৌলতে মেসেরা আর অ্যাডাম এখনো বেঁচে আছে। মূলত তারা দুজন সবার সামনে মারা যাওয়ার নাটক করেছে। এসব কিছু অ্যাডাম ফাদিদের এখানে আনার জন্য করেছে। তাদের সঙ্গে রাস্তায় নেমে কথা বলে তাদেরকে হিপনোটাইজ করে নিয়েছিল এবং ফাদিকে এখানে এসে ওই বইটা পড়তে বলেছিল যাতে করে তারা অন্য দুনিয়ায় ফেসে যায়। তাছাড়া গল্পের শুরুতেই আমরা যে মেয়েটাকে খুন হতে দেখেছি সেটা আর কেউ নয়, সেটা হলো মেরুলের যমজ বোন লুকমান। যার কারণে এখানে আসার পর থেকেই মেরুলের মনে হচ্ছিল সে হয়তো এখানে আগে এসেছে। মূলত তার বোন আসার কারণে তার এমনটা ফিল হচ্ছে যেহেতু তারা যমজ ছিল। এই ঘটনাগুলো মেরুলদের সঙ্গেও হয়ে যেত যদি কিনা ঠিক টাইমে লাইলা আর ইশাক এসে তাদের বাঁচিয়ে না নিত। আর এখানেই এই ভয়ঙ্কর গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।